নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। হট সিটে হট টকের আরও একটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। আর কয়েকটা দিন আর দু একটা দিন পরেই কিন্তু বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, আবেগের দুর্গাপুজো। আর যে পুজোর জন্য, যে উৎসবের জন্য আমরা প্রত্যেকে কিন্তু বছর ভর অপেক্ষা করি। আমাদের হট সিটে হট টকেও আজকের পর্বে কিন্তু আমরা এই পুজো কেন্দ্রিক দুর্গাপুজো কি মাটি হতে যাচ্ছে, এবং আপনারা জানেন মেঘ ভাঙা বৃষ্টি কলকাতা শহরে আগে কোনো দিন হয়নি, কিন্তু সেই বৃষ্টি দুদিন আগে লণ্ডভণ্ড করে দিয়েছে গোটা শহরকে। অনেক পুজো প্যান্ডেলের অনেক ক্ষতি হয়েছে, বিশেষ করে দক্ষিণ কলকাতায় 350 মিলিমিটারের ওপর বৃষ্টি মাত্র 5 ঘন্টায়। ভাবা যায়? ভাবুন সেই নিয়ে কি হতে পারে আগামী দিনে, এবং পুজোর সময় আরও খুব অ্যালার্মিং ফোরকাস্ট আছে আলিপুর আবহাওয়া দপ্তর। এ নিয়ে কিন্তু আমরা কিছুটা কথা বলবো, এবং তার আগে যেটাতে আমরা শুরু করব বাংলাদেশ দিয়ে। কারণ আপনারা জানেন বাংলাদেশে আমরা আগের পর্বেই আপনাদেরকে জানিয়েছিলাম বাংলাদেশে কিন্তু মাতৃ প্রতিমার ধ্বংস করা হচ্ছে, অর্থাৎ ভাঙা হচ্ছে, মূর্তি ভাঙা হচ্ছে মা দুর্গার। এবং তার সাথে রাষ্ট্রপুঞ্জের একটি সভায় যোগ দিতে ইউনুস গেছিলেন, এবং তারপর সেখানে কি হলো এ নিয়ে কিন্তু আমরা আজকের পর্ব রাখছি। অর্কপ্রভ সরকার আমার বাদিকে বসে আছেন, যার বিশ্লেষণ আপনার প্রতিটি পর্বে হট সিটে হট টকে শোনেন। অর্কদা, আপনাকে স্বাগত। অর্কদা, প্রথমেই আমরা বাংলাদেশে রাষ্ট্রপুঞ্জে ইউনুস গিয়েছিলেন সেই সভাতে যোগ দেওয়ার জন্য, এবং তারপর কি হলো সেখানে আপনার বিশ্লেষণ। প্রথম কথা, শারদোৎসবের এই মরশুম প্রকৃতি কিছুটা বিরূপ আছে, কথা ঠিক, কিন্তু আমার মনে হয় যে জগৎজননীর আশীর্বাদে পুজোর কয়েকদিন প্রকৃতি অনুকূলই থাকবে। বৃষ্টি পুজোতে হয়, 2-1 পশলা বৃষ্টি হয়। অক্টোবরের শেষে পুজো হলেও আমি বৃষ্টি দেখেছি 2-1 পশলা, নতুন কিছু নয়। ভাসবে না পুজো। বাঙালি আনন্দ করতে পারবেন, এপার বাংলার বাঙালিরা, সনাতনীরা। যদিও দুর্গোৎসব সব ধর্মের মানুষই অংশ নেন, কিন্তু যেহেতু এটা সনাতনীদের পুজো তাই আমি সনাতনীরা বললাম। কিন্তু পদ্মাপাড়ের যে বাংলাদেশ, সেখানে সনাতনীরা কিন্তু দুর্গাপুজো আনন্দ করতে পারবে। ইতিমধ্যেই সেখানে মাতৃ প্রতিমা ভাঙচুর হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, পুজোয় স্তোত্রপাঠ করা যাবে না। তৌহিদি জনতা বলছে ইসলাম অধ্যুষিত দেশে এগুলো চলবে না। ঢাকেশ্বরী মন্দিরে ইউনুস ঘুরে গিয়েছিলেন, অভয় দিয়েছিলেন, কিন্তু আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাটপাড়ের অভয় বাণীর কোনো মূল্য নেই। ও বলে এক, করে এক। এবং মিথ্যার পিএইচডিও। অত্যন্ত লোভী, ধূর্ত এবং ডাকাত প্রকৃতির মানুষ, এবং জঙ্গি দলের নেতা। ওর সাঙ্গপাঙ্গ সব জঙ্গি। এবং তৌহিদি জনতা নামক যারা ওখানে আস্ফালন করছে, ইউনুসের প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো কার্যকরী ব্যবস্থা নিচ্ছে না, নিতে পারবে না। কারণ ইউনুস ক্ষমতায় টিকে আছে ওই মৌলবাদীদের সমর্থনে। অতীতে কি বাংলাদেশে শারদোৎসবের সময় মাতৃ প্রতিমা ভাঙচুর হয়নি? হয়েছে। পবিত্র ধর্মগ্রন্থ অবমাননার ভুয়ো অভিযোগ তুলে মাতৃমণ্ডপ লণ্ডভণ্ড করা হয়েছে, শেখ হাসিনার আমলে হয়েছে। কিন্তু এবারের পরিস্থিতি অতীতের সব রেকর্ডকে ম্লান করে দিয়েছে। বাংলাদেশের সনাতনীরা কার্যত প্রাণ হাতে করে আছেন, মাতৃশক্তি সিঁদুর পর্যন্ত পড়তে পারছেন না। বৈষ্ণবরা কণ্ঠীর মালা ধারণ করতে পারছেন না। এই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। প্রায় 8% মানুষ বাংলাদেশে সনাতনী, 1 কোটির উপরে। তারা দোষ, তারা সংখ্যালঘু তার জন্য। হ্যাঁ, তারা সনাতনী হিন্দু, সেটাই দোষ। বাংলাদেশের যত নষ্টের মূলে তো হিন্দুরা, এই প্রচার তো করছে জঙ্গিরা, এবং ইউনুস মদত দিচ্ছে। পদ্মাপাড়ের সনাতনীরা দুর্গোৎসব ভালোভাবে কাটাতে পারবেন না। খুব দুঃখের। আমরা হয়তো প্রকৃতিও থাকবে, অনুকূলেই থাকবে, কিন্তু পদ্মাপাড়ে প্রকৃতি অনুকূল থাকুক বা প্রতিকূল থাকুক, সেখানকার ক্ষমতায় একটা জঙ্গি আছে। 30,000-এর উপর পুজো হয় বাংলাদেশে। সেই জঙ্গি মুখোশ পড়ে আছে, সনাতন বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, ধর্মনিরপেক্ষতার বিরোধী। তার জমানায় বাংলাদেশে সনাতনীরা
আনন্দের সাথে পুজোয় মারতে পারবেন না। এবার রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় প্রতিবারই যায় রাষ্ট্রপ্রধানরা। ইউনূস তো রাষ্ট্রপ্রধান নয়, ও তো একটা ইন্টারিম অ্যারেঞ্জমেন্ট, অন্তর্বর্তীকালীন। ও তো উড়ে এসে জুড়ে বসা বাটপার। আগের বারও গেছিল জুলাই আগস্ট অভ্যুত্থানের পরে সেপ্টেম্বরে। ও যেই আমেরিকায় গেল, বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলল 18 মাসের মধ্যে নির্বাচন করতে হবে। ওর বিদেশে থাকাকালীনই রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছে। এবার ইউনূস গেছে, পারিষদবৃন্দ গেছে, জাতীয় নাগরিক পার্টির 3 জন গেছে। জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে যেই তারা নেমেছে, আওয়ামী লীগের লোকজন তাদের দিকে ডিম ছুঁড়েছে, ধাক্কাধাক্কি করেছে, গালিগালাজ করেছে, রাজাকারের বাচ্চা বলেছে, মুক্তিযুদ্ধের শত্রু বলেছে। রীতিমতো হ্যাকেল হয়েছে এরা। কারণ এরা তো রাজাকারের বাচ্চা, রাজাকারের উত্তরসূরি, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। সেই জন্যই তো জঙ্গিরা ওখানে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। পাকিস্তান হুমকি দেয় ভারতকে আক্রমণ হবে বাংলাদেশের মাটি ব্যবহার করে। আর আওয়ামী লীগের উপর যেরকম নিপীড়ন করছে ইউনূসের সরকার, কয়েক লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী জেলবন্দি, লক্ষ লক্ষ লোক বিদেশে পালিয়ে গেছেন, তাও আওয়ামী লীগকে ভয় পায় ইউনূস। কারণ আওয়ামী লীগের খুব খারাপ অবস্থায় 30% মানুষ আওয়ামী লীগকে ভোট দেয়। তাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ভোট তো হবে না, ফেব্রুয়ারিতে নাকি নির্বাচন করবে, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, আওয়ামী লীগকে বাদ দিয়ে হয় না। কিন্তু তাৎপর্যপূর্ণ হচ্ছে যত দেশের মাটিতে প্রশাসনকে দিয়ে ইউনূস আওয়ামী লীগকে দমন করাবার চেষ্টা করুন না কেন, আওয়ামী লীগকে বেদম ভয় পায় এই বাটপার। কারণ জানে তার অপশাসনে বাংলাদেশের মানুষের জীবন ওষ্ঠাগত হয়েছে, এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করাও বাংলাদেশের মানুষ গ্রহণ করেনি। বিদেশের মাটিতে ইউনূসের দল জাতীয় নাগরিক পার্টি, তার নেতা নেত্রীরা হেনস্থা হচ্ছেন, ডিম ছোড়া হচ্ছে, গালিগালাজ দেওয়া হচ্ছে, ধাক্কাধাক্কি করা হচ্ছে, ঘেরাও হয়ে গেছিলেন। তো এটা অশনি সংকেত ইউনূসের কাছে। আজকে বিদেশের মাটিতে হচ্ছে, পরে ঢাকা চট্টগ্রামের মাটিতেও হতে পারে। আচ্ছা, কিন্তু অর্কদা, আমরা বিরতি নেব। বিরতিতে যাওয়ার আগে যেটা জিজ্ঞেস করবো, সেখানকার মানুষজন আবেগের পুজো, যেমন আমাদের আবেগের পুজো, সেখানেও 30,000 পুজো হয় বাংলাদেশে, তাহলে পুজোর দিনগুলো খুব আতঙ্কে কাটবে তাদের। অবশ্যই এরকম আতঙ্ক অতীতে তারা কখনো তার মধ্যে দিয়ে যায়নি। এর এর শেষ কোথায় অর্কদা? এই মুহূর্তে বলা যাচ্ছে না। হিন্দুদের একজোট হতে হবে, নিজেদের হকটা বুঝে নিতে হবে, তাদেরকে বলতে বুঝে নিতে হবে। বুঝবে কি করে? একসঙ্গে থাকতে হবে, সংঘবদ্ধ থাকতে হবে, শান্তিপূর্ণ অহিংস আন্দোলন করতে হবে। কারণ বাংলাদেশের মাটিতে যারা আছেন সনাতনী, বাংলাদেশের মাটি, বাংলাদেশের সম্পদের উপর তাদেরও ইকুয়াল রাইট আছে। তারা বাংলাদেশেই থাকবে, কোথাও তাদের যেতে হবে না, সেটা তাদেরকে নিশ্চিত করতে হবে, এক থাকতে হবে। ওকে, আমরা বিরতি নেব। বিরতির পর 2 দিন পরেই কিন্তু আমার আপনার আবেগের পুজো, অর্থাৎ দুর্গাপুজো শুরু হয়ে যাবে। ইতিমধ্যে শুরু হয়ে গেছে, কিন্তু কথা হচ্ছে কেমন থাকবে আবহাওয়া, এবং এই মেঘ ভাঙা বৃষ্টির কি ক্ষতি হলো এবং আগামী দিনে কি হতে পারে, এই নিয়ে কিন্তু বিরতির পর আমরা আলোচনা করবো। কোথাও যাবেন না, এক্ষুনি ফিরে আসছি এটা বিরতির পর, সঙ্গে থাকবে। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন হট সিটে হট টক। অর্কপ্রভ সরকার আমার বাদিকে বসে আছেন, এবং আমরা কেউই কিন্তু 2 দিন আগে যে বৃষ্টি কলকাতায় হয়েছে, ফোরকাস্ট ছিল নিম্নচাপের, কিন্তু এই মেঘ ভাঙা বৃষ্টি বোধহয় কোনো দিন এই শহর দেখেনি আগে। 350 মিলিমিটার বৃষ্টি হয়েছে, ম্যাক্সিমামটাই হয়েছে দক্ষিণ কলকাতায়, উত্তর কলকাতায় একটু কম কম্প্যারেটিভলি। কিন্তু সব থেকে বড় কথা যে আগামী দিনগুলো পুজোয় আরও একটি নিম্নচাপের কিন্তু ফোরকাস্ট ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর করেছে, এবং তার প্রভাব কবে থেকে শুরু হবে? মহাষষ্ঠী থেকে শুরু হবে, যদি হয় কতদিন থাকবে, এবং যে ক্ষতি হয়ে গেল ইতিমধ্যেই বহু পুজো মণ্ডপে এখনও জল, শ্রীভূমি স্পোর্টিং থেকে শুরু করে অন্যান্য উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতায় কসবা অঞ্চলে প্রচুর জল, এবং অনেক ক্ষতি হয়ে গেছে। এবং এই ক্ষতি এবং এই মেঘ ভাঙা বৃষ্টি নিয়ে আমরা একটু ডিসকাস করব। অর্কদা, আপনি এত বছরের অভিজ্ঞতা, আমাদের কিন্তু এই মেঘ ভাঙা বৃষ্টির কোনো অভিজ্ঞতা নেই, এবং আমার প্রশ্ন থাকবে আপনার কাছে যে এই ক্ষতি হলো, এবং আগামী দিনে 2 দিন পর থেকে কিন্তু এই আবেগের উৎসবের শুরু, কি হবে অর্কদা? না, প্রকৃতি বিরূপ থাকবে হয়তো, কিন্তু যতটা আমরা আশঙ্কা বোধ করছি ততটা থাকবে না। মা দুর্গার আশীর্বাদে মানুষ উৎসবে মাততে পারবেন। ব্যবসার যা ক্ষতি হয়েছে
দ্বিতীয়ার দিনে সেই ক্ষতিও তারা পূরণ করতে পারবেন। এখনো কয়েকটা দিন বাকি আছে। আজকে তো প্রকৃতি অনেকটাই অনুকূল, বৃষ্টি হবে, সেপ্টেম্বরের শেষে বৃষ্টি তো হবেই। বর্ষা তো আনুষ্ঠানিকভাবে বিদায় নেই, না না নিম্নচাপও হতে পারে, কিন্তু ভাসবে না পুজো, এটুকু আমি বলতে পারি। আর 22শে সেপ্টেম্বর ভোর রাতে যে বৃষ্টি হয়েছে সেটা তো অকল্পনীয়। ওই একদমই বৃষ্টির অকল্পনীয়। ভার বহন করার ক্ষমতা কারুরই নেই। ভারতবর্ষের অন্য শহরেগুলোও একই হতো, কলকাতাতেও তাই হচ্ছে। আস্তে আস্তে কলকাতা ছন্দে ফিরছে সব পক্ষের সহযোগিতায়। তরিতাহত হয়ে 10 জনের মৃত্যু হয়েছে, সেটা খুব 11 জন খুব 11 জন, যাই হোক, সেটা খুব খুবই unfortunate। দুঃখজনক ঘটনা। এর দায় কার তা নিয়ে ঠেলাঠেলি তো শুরু হবেই। উৎসবের আবহে এগুলো না হওয়াই ভালো। দায় নিশ্চয়ই কোনো না কোনো পক্ষের তো আছেই। সিএসসি তো প্রোঅ্যাক্টিভ হওয়া উচিত ছিল নিশ্চয়ই, না হলে এরকম জলের মধ্যে 11টা কোনো কোম্পানি যদি মনোপলি বিজনেস করে হুম সেই সব ক্ষেত্রে তাদের দায়বদ্ধতা অনেকটা কমে যায়। বাজারে প্রতিযোগিতা না থাকলে সেভাবে আমি যা রেট দেব, আমি যা বলবো সেটাই শেষ কথা, কনজিউমারদের কাছে আর কোনো অল্টারনেটিভ নেই। না নেই। তো সেক্ষেত্রে একটা এই ধরনের মানসিকতা জন্মায় যে ঠিক আছে, যা আছে আছে, হচ্ছে, দেখা যাবে, চলছে। তো অন্য জায়গায় তারা আধুনিকীকরণ করছে। 200 বছর ধরে এই গোষ্ঠীটি ব্যবসা করে এখানে, এবং ভারতবর্ষের কোনো শহরে এই সিস্টেম নেই যে একটা মনোপলি, একটা কোম্পানি বিদ্যুতের ক্ষেত্রে, মানে আর কোনো অপশন নেই। অপশন নেই। এটা সবাইকে ভাবতে হবে, যারা ক্ষমতায় আছেন তাদেরকে ভাবতে হবে কি করে মানুষকে সুরাহা দেওয়া যায়, কি করে মানুষের কাছে অল্টারনেটিভ দেওয়া যায়। মনোপলি কোনো ক্ষেত্রে ভালো নয়। মনোপলি করার সুযোগ পেলে স্বেচ্ছাচারিতা হবে। এবং শুধু তাই নয়, অগ্রদা মুখ্যমন্ত্রী বলেছেন যে ক্ষতিপূরণ দেওয়ার জন্য সিএসসি সেটা ওরা একটা বেসরকারি কোম্পানি, ওরা কি করবে আমি জানি না। আমার প্রথম প্রশ্ন হচ্ছে মনোপলিটা থাকা উচিত নয় কোনো ক্ষেত্রে। মনোপলি হলেই স্বেচ্ছাচারিতা হয়। মুখ্যমন্ত্রীকে বলতে হবে কেন? সেটাই তো উনি বলবেন কেন? এটা তো সিএসসির দায়িত্ব। তারা এখানে একচেটিয়া ব্যবসা করছে, বিদ্যুতের মাসুল প্রতি বছরে বাড়ায়। কলকাতায় ইউনিট পিছু বিদ্যুতের দাম বোধহয় ভারতবর্ষের সব থেকে বেশি, এটা মনোপলির জন্য। তাও মুখ্যমন্ত্রীকে সতর্ক করতে হবে। অন্যান্য রাজ্যে অপশন আছে প্রচুর। ওকে, তাও মুখ্যমন্ত্রীকে সতর্ক করতে হবে। কেন? এটা সিএসসির দায়িত্ব। একচেটিয়া ব্যবসা করছো আর সুরক্ষা পরিকাঠামোর আধুনিকীকরণ করবে না, এটা তো হতে পারে না। এ তো নিজের দায়িত্ব ওদের করা উচিত। তার থেকে আরো রিস্কি, গত রাতে সব কটা স্ট্রিট লাইট বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে রাতে যেখানে যেখানে জল জমা ছিল আরো ভয়ঙ্কর ঘটনা করতে পারতো। কালকে তো সবাই খুব কাজ না থাকলে বাড়ি থেকে বেরোতে বারণ করা হয়েছিল। আর লোডশেডিং করে দিয়ে ঠিকই করেছে, তাহলে আরো ইলেকট্রিকিউট হওয়ার সম্ভাবনা থাকে, ওগুলো ঠিক আছে। কিন্তু রাস্তায় তার পড়ে আছে, যত্রতত্র ইলেকট্রিকের বক্স খোলা, সেই মধ্যে জল ঢুকে গেছে। হ্যাঁ, এই তো সিএসসি দায় এড়াতে পারে না। ব্যবসা করছো একচেটিয়া, পয়সা রোজগার করছো, তা তুমি এগুলো কেন করবে না? আধুনিকীকরণ কেন করবে না? দায় সিএসসি কে নিতেই হবে। মুখ্যমন্ত্রী বলবেন কেন? সিএসসির করা উচিত। বেশ, ওর কথা শেষের দিকে আমার প্রশ্ন হচ্ছে, এই যে ক্ষতি হলো বিশেষ করে বড় বড় পুজো মণ্ডপ কসবার দিকে, সাউথে, নর্থেও, যেভাবে তারা বিভিন্ন রকম থিম করে সাধারণত, কিন্তু জল জমে, এখনো জল জমে আছে, এবং যদি আরো বৃষ্টি হয় 2-3 দিন পর থেকে, তাহলে তো আরো সমস্যার। এই যে ক্ষতিটা হলো রিভাইভ করা সম্ভব? হ্যাঁ হ্যাঁ, পুজো কমিটি সব করে ফেলবে। বলতে প্ল্যান এ প্ল্যান বি সব থাকে। বড় বড় বাজেটের পুজো দিনরাত কাজ করে ওরা করে ফেলবে, এবং বৃষ্টি আবার আসলে সেই বৃষ্টি থেকে বাঁচতে কে ব্যবস্থা নিতে হবে সেটাও তাদের জানা আছে। একটু চাপ বাড়লো তাদের উপর, আর কিছু। বেশ, ওর কথা একদম শেষে জিজ্ঞেস করি, এই জল জমেছিল যেখানে 24 ঘন্টার মধ্যে কিন্তু অনেকটাই শহরকে স্বস্তি দেওয়া গেছে। কর্পোরেশনের জন্য মানে মেয়র নিজে ছিলেন, কন্ট্রোল রুমে ছিলেন, তারকবাবু ছিলেন, যিনি নিকাশির দায়িত্বে আছেন। কি বলবেন কর্পোরেশনের প্রোঅ্যাক্টিভনেস, যেভাবে কর্পোরেশন যুদ্ধকালীন তৎপরতায় কাজ করেছে? নিকাশি ব্যবস্থার খোল লঞ্চে বদলাতে হবে, গুরুত্ব দিতে হবে, দেখতে হবে যেন যত্রতত্র পুকুর ভরাট না হয়, বেআইনি নির্মাণ না হয়, নয়নজুরি ভরাট না হয়। পূর্ব কলকাতা জলাভূমি রামসার সাইট সংরক্ষণের জন্য প্রশাসনকে উদ্যোগ করতে হবে।
অসাধু প্রমোটারদের থাবা থেকে জলাভূমিকে বাঁচাতে হবে। কলকাতা কর্পোরেশনের একটা দায়িত্ব, আশা করি তারা সেই দায়িত্ব গুরুত্বের সঙ্গে পালন করবে। বেশ স্বর্গদা, পুজো খুব ভালো কাটুক আপনার। অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। তাহলে আপনারা হট সিটে হট টকের আজকের পর্বে যে দুটো বিষয় নিয়ে আমরা কথা বললাম, বাংলাদেশে কিন্তু মাতৃ প্রতিমা ভাঙা হচ্ছে, অর্থাৎ মা দুর্গার মূর্তি, তার সঙ্গে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, তাদের মূর্তিও কিন্তু ভাঙা হচ্ছে। তাহলে মোহাম্মদ ইউনূস যে এই মুহূর্তে প্রধান, অন্তর্বর্তী সরকারের প্রধান, আমরা আগের পর্বেও কিন্তু এই প্রশ্ন তুলেছিলাম যে তিনি আশ্বস্ত করেছিলেন, সে আশ্বস্ত করেছিলেন যে সেখানে যারা সংখ্যালঘু অর্থাৎ হিন্দুরা, সনাতনী হিন্দুরা, তাদেরও তো আবেগের পুজো। যেমন আমি আপনি দুর্গাপুজোর জন্য 1 বছর অপেক্ষা করে থাকি, এই 5 দিন আমরা কত কি প্ল্যান করে থাকি, ওপারে যারা থাকে অর্থাৎ বাংলাদেশে যারা থাকে তারাও তো প্ল্যান করেন। তাহলে তারাও তো চাইবে তাদের মনের মতো করে পুজো, এই আশ্বস্ত করেছিলেন কিন্তু মোহাম্মদ ইউনূস। কিন্তু আদতে বাস্তবে সেটা কিন্তু হলো না। আপনারা জানেন, আগের পর্বেই আমরা সেটা নিয়ে আপনাদেরকে বলেছিলাম। এবং এর পরবর্তীকালে পুজোর সময়, পুজোর 5টা দিন যদি আবহাওয়া অনুকূল থাকেও বাংলাদেশে, আমরা চাইবো সেখানকার যারা সনাতনী হিন্দু আছেন, তারা তো সংখ্যালঘু সেখানে, তারা যেন পুজো ঠিকঠাক কাটাতে পারে। এবং মোহাম্মদ ইউনূস তার আশ্বস্ত যেটা করেছিলেন, যে আশ্বাস দিয়েছিলেন, সেই আশ্বাস যেন তিনি পূরণ করেন, এটাই কিন্তু আমরা চাইবো সেখানকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে। এবং তার সঙ্গে মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপুঞ্জের সভায় যোগ দিতে গেছিলেন, এবং সেখানে তাকে কি কি শুনতে হয়েছে এবং তার সঙ্গে কি কি হয়েছে আপনারা বিস্তারিত শুনলেন। অগ্রপ্রবেশ সরকার আজকের পর্বে বললেন। এবার যদি আমরা একটু এই বাংলায়, অর্থাৎ আমার আপনার বাংলায় দিকে চোখ দিয়ে তাকাই, তাহলে কিন্তু মেঘ ভাঙা বৃষ্টি যেটা হয়েছিল অর্থাৎ 2 দিন আগে, আপনারা জানেন, লন্ডভন্ড টচ নচ করে দিয়েছিল কলকাতায়। সব জায়গায় জল, জল মানে কোথাও হাঁটু, কোথাও কোমর সমান জল, যেখানে বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ দিচ্ছেন মুখ্যমন্ত্রী, এবং মেয়রও বলছেন খুব যদি কাজ না থাকে না বেরোনোর জন্য। এই দৃশ্য মনে হয় কলকাতা আগে কোনোদিন দেখেনি। 350 মিলিমিটার বৃষ্টি, রেকর্ড বৃষ্টি। কিন্তু তারপর এই যে মণ্ডপগুলো যেগুলো থিম পুজো করে, ম্যাক্সিমাম পুজোই কিন্তু থিম পুজো করেন দক্ষিণ কলকাতায়, কসবা থেকে শুরু করে, দেশপ্রিয় পার্ক থেকে শুরু করে, একডালিয়া থেকে শুরু করে, উত্তর কলকাতায় যদি আপনারা আসেন শ্রীভূমি থেকে শুরু করে, প্রচুর মানুষ মহালয়ার পর থেকে কিন্তু লাইন দিতে শুরু করেন। অনেকে এই জলের মধ্যেও কিন্তু দেখছেন, ঠাকুর দেখতে বেরিয়েছেন। তাহলে ভাবুন আবেগটা কোন জায়গায়। কেন হবে না? এই 5টা দিনের জন্য তো আমরা সবাই অপেক্ষা করে থাকি। তাহলে যে ক্ষতি হলো এবং আবহাওয়া দপ্তর যা বলল, আমরা সে নিয়ে আলোচনা করলাম। এবং 11টা প্রাণ চলে গেছে এই জমা জলে, ইলেকট্রিকিউটেড হয়ে। আপনারা জানেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিন্তু 11 জন বিভিন্ন বয়সের মানুষ মারা গেছেন। তাহলে এই মৃত্যুর দায়ভার তো সিএসসিকে নিতে হবে। মুখ্যমন্ত্রী বলেছেন ক্ষতিপূরণের জন্য। কেন মুখ্যমন্ত্রীকে বলতে হবে? তাদের দায়বদ্ধতা কোথায়? পুজোর সময় এমনিতেই মিটার বক্স খোলা থাকে অন্যান্য লাইট কানেকশনের জন্য, তার মধ্যে জল ঢুকছে। তাহলে এই যে মনোপলি নিয়ে আমরা কথা বললাম আজকের, যে বাংলায় আর কোনো অপশন নেই সিএসসি ছাড়া, সুতরাং এই মৃত্যুর দায় তাদেরকেই নিতে হবে। আমরা চাইবো পুজো খুব ভালো কাটুক, কিন্তু প্রকৃতির সঙ্গে তো যুদ্ধ করতে পারবো না। যদিও ফোরকাস্ট আছে কিন্তু আবার নতুন নিম্নচাপ এবং বৃষ্টি কিন্তু হতে পারে। এখন দেখার বিষয়, আমরা আপডেট করবো, আপনাদের আপডেটেড রাখবো কতটা বৃষ্টি কবে কবে কোথায় হতে পারে। আজকের পর্ব এ পর্যন্তই। হট সিটে হট টক চলতে থাকবে, আমরা পুজো কেন্দ্রিকই আলোচনা করব, এবং অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক ট্রাইবস টিভি বাংলার পর্দায়। নমস্কার, ভালো থাকবেন।